এ স্বাগতম। তোমাদের সাথে আমি আছি কাজী আজমাইন হক। আলাপ করছিলাম বাংলা প্রথম পত্রের কবিতাগুলো নিয়ে। আজকে যে কবিতাটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে শামসুর রাহমানের আসাদের শার্ট। আসাদের শার্ট কবিতাটির যে প্রেক্ষাপট সেটি হচ্ছে 1969 সালে আমরা জানি যে গণ অভ্যুত্থান হয়েছিল মুক্তিযুদ্ধের আগে, আইয়ুব খান বিরোধী গণ অভ্যুত্থান। সেখানে একজন শহীদ হচ্ছেন আসাদ। আসাদ শহীদ হওয়ার পরে আসাদের শার্টকে প্রতীকী একটি তাৎপর্যে নিয়ে শামসুর রাহমান এই কবিতাটি লেখেন। তো কবিতাটিতে চলে যাচ্ছি। আমরা অন্যান্য কবিতার মতোই এই কবিতাটিও আলাপ করব স্তবক ধরে বা স্ট্র্যান্জা ধরে। এই স্তবক ধরে আমরা কবিতাটি বোঝার চেষ্টা করব। প্রথম স্তবকে যাই। গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। খেয়াল করো, গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো। প্রথম তুলনাটি হচ্ছে এটি, প্রথম উপমাটি হচ্ছে এটি আসাদের শার্টের। কেন এটি বলা হচ্ছে? রক্তকরবী কেন? কারণ শার্টটি রক্তে মাখা। আসাদকে গুলি করা হয়েছে এবং তার শার্টে রক্ত লেগে আছে। অথবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো। সূর্যাস্তের সময় মেঘগুলো কিরকম থাকে? লাল হয়ে যায়, অনেক বেশি লাল, ডিপ লাল হয়ে যায় কমলা হতে হতে। তো ওই রকম লাল আসাদের শার্টটি হয়ে আছে, সেটি উড়ছে হাওয়ায় নীলিমায়। নীলিমায় মানে হচ্ছে আকাশের ব্যাকগ্রাউন্ডে আর কি, ব্যাকগ্রাউন্ডে আকাশ আছে, এটির প্রেক্ষিতে ওই শার্টটি উঠছে হাওয়ায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো, হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট, উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। এখানে এই যে আসাদের শার্টটি দিয়ে আসাদের যে জীবন, যে জীবনটি তার ছিল, তার বোনের সাথে, তার মায়ের সাথে, তার যে পারিবারিক জীবনটি ছিল, সেটির উপর কবি এমফাসাইজ করছেন এখানে, সেটির উপর জোর দিচ্ছেন। কিভাবে? যে বোন তার ভাইয়ের অম্লান শার্টে, অম্লান মানে যে শার্টটি ম্লান হতো না কখনো, মানে যে শার্টটি আসাদ হয়তো সবসময় পরে বের হতেন, সেই শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো। এই যে আসাদের শহীদ হয়ে যাওয়া, তারপরে কিন্তু তার শার্টটির একটি অন্যরকম মূল্য এসেছে। এই মূল্যটির জন্য কবির মনে হচ্ছে যে তার শার্টের যে বোতামগুলো, সে বোতামগুলো নক্ষত্রের মতো। অথবা কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট, উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। এখানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায়। এটির মানেটা কি? অর্থাৎ মায়ের হৃদয় দিয়ে যে স্নেহের হৃদয়, আসাদের প্রতি যে স্নেহ আসতো, যে হৃদয় থেকে যে ভালোবাসা আসতো, সেই ভালোবাসার সেই স্নেহের সূক্ষ্মতায় তার বর্ষীয়সী জননী, তার বর্ষীয়সী মা কখনো সেই শার্ট উঠোনের রৌদ্রে মেলে দিয়েছিলেন। অর্থাৎ এই যে আসাদের শার্টটি, যে শার্টটি আজকে আসাদ শহীদ হয়ে যাওয়ার ফলে দেখতে গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর ওটার সাথে লেগে আছে বলে মনে হচ্ছে, সেই শার্টটি আগে তার পারিবারিক প্রেক্ষিতে কোথায় কোথায় কিভাবে ছিল, সেগুলো কবি এক্সপ্লোর করার চেষ্টা করছেন, সেগুলো কবি খুঁজে বের করার চেষ্টা করছেন। এরপরের স্তবকে যদি যাই, ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চূড়োয় গমগমে এভিনিউর আনাচে কানাচে উঠছে, উঠছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। এই স্তবকটি দিয়ে অনেক কিছু বোঝাচ্ছেন কবি। আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আগানোর চেষ্টা করি। ডালিম গাছে মৃদু ছায়া, রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে, অর্থাৎ যেই স্নেহ, যে ভালোবাসা, যে পারিবারিক কোমল একটি আবহের মধ্যে এই শার্টটি এতদিন ছিল, সেই আবহটি ছেড়ে এই শার্টটি এখন শহরের প্রধান সড়কে উঠছে, কারখানার চিমনির চূড়োয় উঠছে, গমগমে এভিনিউর আনাচে কানাচে সেই শার্টটি উঠছে, অবিরাম উঠছে। আরো কোথায় কোথায় উঠছে? আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। এই দুটি লাইন অনেক গুরুত্বপূর্ণ। শেষের দুটি লাইন, সেটি হচ্ছে আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে। প্রতিধ্বনি হয় কোন মাঠে? যে মাঠে বক্তৃতা হয়, যে মাঠে কথাবার্তা চলে, অনেক মানুষ কথা বলে, সেই মাঠে তাদের কথা প্রতিধ্বনি হয়। অর্থাৎ এই রকম মাঠে কিন্তু আসলে গণজাগরণগুলো হয়। এরকম মাঠে বক্তব্য শুনে মানুষের মনে আসলে ওই জাতীয়তাবাদী চেতনা বলি বা মানুষের মনে প্রতিবাদী একটি জায়গা বলি, সেটি কিন্তু তৈরি হয় এই মাঠগুলোতে। এই কারণে বলছেন যে এই প্রতিধ্বনিময় মাঠে উঠছে আমাদের হৃদয়ের চৈতন্য, যেটি আমাদের চৈতন্যের প্রতিটি মোর্চায়। প্রতিটি মোর্চা মানে হচ্ছে প্রতিটি গুচ্ছে, অর্থাৎ প্রতিটি জায়গায়, প্রতিটি দলে,
প্রতিটি স্থানে, প্রত্যেকটা জায়গায় যেখানে মানুষজন একত্রিত হচ্ছেন সেখানে যেন এই ষাঁড়টি উঠছে। অর্থাৎ কবি এই স্ট্যান্জারটিতে, এই স্তবকটিতে যেটি প্রকাশ করার চেষ্টা করছেন সেটি হচ্ছে আসাদের ষাঁড় আগে খুবই ব্যক্তিগত একটি জিনিস ছিল, খুবই পার্সোনাল, খুবই পারিবারিক, খুবই কোমল একটি আবহের মধ্যে ছিল। আসাদ যখন এই গণ অভ্যুত্থানে শহীদ হলো, তারপরে তার ষাঁড়টি একটি পতাকার মতো হয়ে গেল এবং একটি প্রতীকী জিনিস হয়ে দাঁড়ালো সব মানুষের জন্য, তাদের প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ালো। কাদের? শহরের প্রধান সড়কে যারা মিছিল করছে, যে শ্রমিকেরা তাদের কারখানায় হয়তো বা প্রতিবাদ করছে, মিছিল করছে, গমগমে এভিনিউ এর বিভিন্ন জায়গায় যে এভিনিউ গুলো স্লোগানে গমগম করছে, সেখানে সব জায়গায় আসাদের ষাঁড়টি যেন প্রতীকী একটি প্রতিবাদের বস্তু হয়ে উঠেছে এখন। এটি হচ্ছে এই স্তবকের কবির বলা প্রধান কথা। এরপর স্তবকে আসি। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের ষাঁড় আজ আমাদের প্রাণের পতাকা। এই লাইনটি অনেক গুরুত্বপূর্ণ, এই স্তবকটি অনেক গুরুত্বপূর্ণ। এই স্তবকটিতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি স্তবক। আসলে আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা, এই জিনিসগুলো আসলে কি? দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা প্রত্যেকটি জিনিস হচ্ছে যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন আমাদের এই পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ যেটিকে তখন পূর্ব পাকিস্তান নামে চেনা হতো, সেই পূর্ব পাকিস্তানটির মানুষজন আসলে দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জার মধ্যে বসবাস করত। তাদের নিজেদের কথা বলার, নিজেদের জায়গা প্রকাশ করার, নিজেদের অবস্থান, নিজেদের দাবি দেওয়া, এগুলো জানানোর কিন্তু আসলে খুব উপায় ছিল না। এবং তারা থাকতো একটি স্বৈরতন্ত্রের অধীনে। জেনারেল আইয়ুব খানের স্বৈরতন্ত্র চলছে তখন পুরোটা পাকিস্তান জুড়ে। সেই সব কিছুকে ঢেকে দিয়েছে এই যে একখণ্ড বস্ত্র মানবিক, অর্থাৎ এই যে চেতনাগুলো, এই যে প্রবণতাগুলো মানুষের মধ্যে, তাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা, এগুলোর প্রত্যেকটি জিনিসই একটি মানবিক জায়গা থেকে ঢেকে দেওয়া যায়, মানবিক জায়গা থেকে আড়াল করা যায়, মানবিক জায়গা থেকে সেগুলোকে আসলে পেছনে ফেলে দেওয়া যায়। প্রধান জিনিসটি হয়ে ওঠে আসাদের ষাঁড়। এই একখণ্ড বস্ত্র একটি মানবিক বস্ত্র এবং আসাদের ষাঁড় আজ আমাদের প্রাণের পতাকা। সর্বশেষ এই কথাটি বলেছেন, আসাদের ষাঁড় আজ আমাদের প্রাণের পতাকা। পতাকার মতো করেই যেন এই ষাঁড়টি আজকে উঠছে। লক্ষ্য করো তোমরা যে পতাকা, একটি পতাকার কি ভূমিকা থাকে? পতাকার ভূমিকা হচ্ছে একটি জনসাধারণের, একটি একগুচ্ছ মানুষের একটি সম্মিলিত ঐক্যবদ্ধ প্রবণতাকে সেটি প্রকাশ করে। সেটি হতে পারে স্বাধীনতা, সেটি হতে পারে তাদের প্রতিবাদের ভাষা, সেটি হতে পারে অনেক কিছু। এইরকম একটি পতাকা হয়ে দাঁড়িয়েছিল গণ অভ্যুত্থানের সময় আসাদের ষাঁড়। কবি এটি বলছেন। এই কবিতাটিও আমরা এর আগে আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী নিয়ে, সেটি যেমন একটি রূপক কবিতা, এই কবিতাটিও অনেকখানি রূপকের আধারে এই কবিতাটিকে লেখা হয়েছে। প্রথমে কবি এসেছেন কিভাবে আসাদের ষাঁড় একটি পারিবারিক, একটি মানবিক, অনেক বেশি একটি গোপন ব্যক্তিগত আবহের মধ্যে ছিল, এবং সেখান থেকে যখন আসাদ শহীদ হলেন গণ অভ্যুত্থানে, সেটি কিভাবে পুরোটা গণ অভ্যুত্থানের একটি পতাকায় পরিণত হলো, একটি ঐক্যবদ্ধ চেতনার প্রতীকে পরিণত হলো। এটি হচ্ছে এই কবিতার মূল ভাষ্য। এখন এই কবিতাটি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন জায়গায় তোমরা খেয়াল করবে, সেটি হলো প্রথমত প্রত্যেকটি যে উপমাগুলো দেওয়া হয়েছে, গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো বা জ্বলন্ত মেঘের মতো, এই জিনিসগুলো কিভাবে তার ষাঁড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটি আমি প্রথমে উল্লেখ করেছি যে এগুলোকে দেখতে, মানে খেয়াল করবে যে রক্তের বিভিন্ন উপমা প্রথমে কিন্তু দেওয়া হচ্ছে, তারপরে তার বোনের এবং মায়ের স্নেহের প্রকাশ দেখানো হচ্ছে, সেই উপমাগুলো খেয়াল করবে, এবং সর্বশেষে এই আসাদের ষাঁড়টি কিভাবে সে ব্যক্তিগত জায়গা থেকে কিভাবে গণমানুষের একটি বস্তুতে পরিণত হয়, সেই যে ট্রানজিশনটা, সেই এই এখান থেকে ওইখানে চলে যাওয়াটা, এটিকে তোমরা খেয়াল করবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ছিল আমাদের আসাদের ষাঁড়ের আলোচনা, শামসুর রহমানের কবিতা। পরবর্তীতে আরো কবিতা এবং উপন্যাস, নাটকের ব্যাখ্যা নিয়ে আসবো। সবাই সাথে থাকো, ধন্যবাদ।